আসসালামু আলাইকুম। এইচএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জনগণের বিরুদ্ধে ফ্যাসিবাদের হাতিয়ার না হতে পুলিশ বাহিনীকে শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে মানবিক হবার নির্দেশ। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে নৌ পরিবহন মন্ত্রী। ঘরমুখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। হাওরের পানিতে ভেসে গেল বছর জুড়ে কৃষকের শ্রম আর ঘাম ঝরানো স্বপ্ন, সরকারি সহায়তার তালিকায় অনিয়ম না করার আকুতি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে হবিগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত 1000 কেজি ওজনের পুষ্পা। এবার বিস্তারিত। আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সেই শপথ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা শান্তি ও নিরাপত্তা। পুলিশকে সেই আকাঙ্ক্ষাই পূরণ করতে হবে। এ সময় পুলিশকে মানবিক হবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বহনকারী গাড়ি আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো 4 দিনের পুলিশ সপ্তাহ 2026। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শক। প্যারেড অধিনায়ক ডিএমপির উপ পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদারের নেতৃত্বে বাহিনীর বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দল সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন প্যারেডের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। পরে খোলা জিপে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এটাই বিএনপি সরকারের অধীনে প্রথম পুলিশ সপ্তাহ উদযাপন। বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধকালীন পুলিশ সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। পুলিশ আর যেন কোনো ফ্যাসিবাদ স্বৈরাচারের হাতিয়ার না হয়, সেই শপথ নেয়ার কথা বলেন তিনি। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়, আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। 24-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, জনগণ পুলিশের কাছে শান্তি ও নিরাপত্তা চায়। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত নির্যাতিত অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায়। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। জাতিসংঘ শান্তি মিশনে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। পরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এরপর পুলিশ কল্যাণ প্যারেডের অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় তিনি বলেন, 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে প্রমাণ হয়েছে পুলিশের দ্বারা নিরপেক্ষ দায়িত্ব পালন সম্ভব। ফ্যাসিবাদী আওয়ামী লীগ দলীয় স্বার্থে পুলিশকে ব্যবহার করেছিল বলেও জানান তিনি। ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন দলীয় স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। বাংলাদেশ যেন আর কখনোই ফ্যাসিবাদ শাসনে ফিরে না আসে, আসুন আজকের এই 2026 পুলিশ সপ্তাহে এটি হোক আমাদের অঙ্গীকার। পুলিশকে বিশ্বাস ও নিরাপত্তার প্রতীক হবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পুলিশ যদি জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারে, সেখানেই একজন নাগরিক হিসেবে আমি মনে করি সেখানেই পুলিশের সবচেয়ে বড় সাফল্য। এ সময় পুলিশকে আরও সুশৃঙ্খল ও আধুনিক প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার কথা বলেন তারেক রহমান। পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের মাঝে নানা অভিযোগ, সমালোচনা আর আস্থার সংকট রয়েছে।
এমন অবস্থায় বদলে যাওয়া পরিস্থিতিতে আগামীর পুলিশকে একটি মানবিক এবং জনবান্ধব পুলিশ হিসেবে উপস্থাপন করাই বাহিনীটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, রাজারবাগ পুলিশ লাইন্স, ঢাকা। আগামী ঈদযাত্রা আরও নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। রাজধানীতে নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। আর তাই ঈদযাত্রায় যাত্রী নিরাপত্তায় সড়ক, রেল ও নৌপথে সমন্বিত প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান নৌপথে দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনার উপর গুরুত্বারোপ করেন। নৌযাত্রা ঈদ সমাগত, দীর্ঘদিন ধরে আপনারা চেষ্টা করছেন সামর্থ্যের শতভাগ নিয়ে। গতবারও ভালো করেছেন, অনাকাঙ্ক্ষিতভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমার বিশ্বাস এবার আমরা আরো বেশি সতর্ক থাকব। কুড়িগ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। দুপুরে জেলা সদরের হলখানা ইউনিয়নের দাসেরহাট ছড়া থেকে এসিল্যান্ড সংযোগ খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ সহ আরও অনেকে। উদ্বোধন শেষে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, দেশের চরাঞ্চল সহ হাওর অঞ্চলে বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় অনেক প্রাণহানি ঘটছে। এই ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে কৃষকদের আশ্রয়স্থল নির্মাণ ও বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হবে। এই খাল কাটার মধ্য দিয়ে কৃষকরা যেমন শুকনো মৌসুমে পানি পাবে কৃষিকাজ করার জন্য, এবং এই খালের মধ্যে আমরা মাছ চাষ করব, খালের দুই ধারে আমরা গাছ রোপণ করব। এর ফলে আমার মনে হয় যে কৃষকরা যেমন সহজভাবে পানির সুযোগটা এখানে পাবে, কৃষি উৎপাদনে মারাত্মক একটা সহযোগিতা তৈরি হবে। নাটোরে 250 শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা মিটিং শেষে তিনি হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি শিশু ও জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের কাছে সেবার মানের খোঁজ খবর নেন। হুইপ দুলু বলেন, সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে যথাযথ চিকিৎসা সেবা পায় সেই দিকে সবাইকে আন্তরিক হতে হবে। রোগীদের সেবাদানে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি। অসংখ্য রোগী যারা সিটে জায়গা পায় নাই, ডাক্তাররা তাদেরকে ভর্তি করিয়েছে, তারা ফ্লোরে বারান্দায় তারা অবস্থান করছে। আমরা মনে করি যে 250 বেডের এই হাসপাতালটাকে আরও বাড়িয়ে 500 বেডের হাসপাতাল করা দরকার। আমি আশা করছি যে অতি সত্বর হাসপাতালের এই 250 বেডের হাসপাতাল 500 বেডে উন্নীত হবে বলে আমি বিশ্বাস করি। চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বন্দর নিরাপত্তা সপ্তাহ কর্মসূচি। সকালে বন্দর ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমডোর আবদুল্লাহ। এ সময় বন্দর ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বন্দর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে 4 নম্বর গেটে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখতে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ বন্দর পরিচালনা শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা বিধি মেনে চলার মাধ্যমে যে কোনো ধরনের দুর্ঘটনা ও ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। অনুষ্ঠানে বন্দর কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। বন্দর আপনারা জানেন আইএসপিএস কোড অনুযায়ী আমরা 0 অবজারভেশন অর্জন করেছি। ওয়েটিংয়ে এখন আমরা 0 ওয়েটিং টাইম আলহামদুলিল্লাহ মেনটেন করতে সক্ষম হয়েছি। আমরা চট্টগ্রাম বন্দরের যে অগ্রগতি আছে সেইটা হার আমরা ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখে রাখতে পেরেছি। নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে 2 রুশ নাগরিককে হেনস্থার ঘটনায় আমিনুল ও রাসেল নামে 2 টিকটকারকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে রাজশাহীর আরানি ও তানোর থেকে তাদের আটক করা হয়। দুপুরে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত 2 রুশ নাগরিক শুক্রবার লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে বেড়াতে যান। এ সময় সেখানে বেশ কয়েকজন টিকটকার ওই 2 রুশ নাগরিককে ঘিরে ধরে এবং অশালীন ভাষা ব্যবহার করে। পরে এই ঘটনায় পার্ক ম্যানেজার
ওয়াজেদুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করলে অভিযানে নেমে ওই 2 টিকটকারকে আটক করে পুলিশ। বছর জুড়ে শ্রম, ঘাম আর স্বপ্ন সবই যেন ভেসে গেল হাওরের পানিতে। কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা সুনামগঞ্জের অনেক কৃষক। তাদের আকুতি সরকারি সহায়তার তালিকায় যেন কোনো অনিয়ম না হয়, কারণ এই সহায়তায় হয়তো কয়েক মাস পরিবার নিয়ে বেঁচে থাকার শেষ ভরসা। সুনামগঞ্জ থেকে এহসানুল গনি স্বজনের ক্যামেরায় মনির হোসেন তপুর রিপোর্ট। এই যে পানি আইছে, পানি আইসা আমাদের বুকের উপর দিয়ে আমাদের সোনালি আবার আমরা হাতে নিজের হাতে ধান কাটছি, 1200 টাকা রোজ কামলা পাওয়া যায় না। এত কষ্ট করে জমিন কইরা তার বাদে কি করবো, নিজে কাইটা 1200 টাকা রোজ 2টা কামলা রয়েছি। আমি যে জায়গায় 60 মণ ধান পাইতাম এই জায়গাতে আমি মাত্র 14 মণ ধান পাইছি। বুক ভরা আশা নিয়ে যে ধান ফলিয়েছিলেন হাওরের সেই সোনালী ফসলই গিলে ফেলেছে বৃষ্টির পানি। অনেকের ঘরেই উঠেছে প্রত্যাশিত ফসলের মাত্র 3 ভাগের 1 ভাগ। তপ্ত রোদের নিচে বৃষ্টির পানিতে পচে যাওয়া ধানগুলোকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন তারা। গোলা ভরা ধানের স্বপ্ন ছিল যাদের, তাদের অনেকের ঘরেই এখন নেই এক মুঠো চালের নিশ্চয়তা। ভেজা ধানের প্রতিটা দানায় লুকিয়ে আছে তাদের চোখের জল, অপূর্ণ স্বপ্ন আর অসহায় দীর্ঘশ্বাস। হাওরের কৃষকদের এখন নিজেদের খাবার জোগাড় করতেই হিমশিম দশা। এর উপর গোখাদ্য সংকট এখন নতুন করে ভাবাচ্ছে তাদের। কৃষকদের চোখ এখন শুধু সরকারি সহায়তার দিকে, কারণ সেটিই হয়তো বেঁচে থাকার শেষ আশ্রয়। সরকার তালিকা করতেছে, আপনার কি নাম আসে তালিকায়, জানেন কিছু? না, নাম আছে করে আমি জানি না। তালিকা যারা নেয় কইরা নেয় এরাই খা। আপনারা পান না? আমরা ও দূরা যদি দেয় তো ও দূর। আগামী বছর মনে করো অনেক গরু যারা বেশি আছে রাখতে পারতো না, বেশি লাগবো 2-1টা রাখবো কি, আর এই দেশের জন্য বেশি লাগবো গরু আবার কিনবো। শুরুতে 98,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়। পুনরায় তা যাচাই বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির জন্য উদ্যোগ নিয়েছে সরকার। 3 মাস কি দেওয়া হবে, যে টাকার যে একটা অঙ্ক, এটা হওয়ার কারণে মাঠ পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আসলে মানুষের মধ্যে একটা মানে বিভিন্ন ধরনের অবস্থা তৈরি হয়েছে, বিরূপ অবস্থা তৈরি হয়েছে, যে কেউ যেন তালিকায় নাম বাদ না পড়ে, এরকম একটা বিষয় আর কি। যে তালিকাটা হয়েছিল সেই তালিকাটা নিয়ে আবার আমরা মাঠ পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমরা আবার সংশোধনী এবং এটাতে কোনো সমস্যা যেন না থাকে সেটা সুচারুভাবে করার জন্য কাজ করছি। এমপি মহোদয়গণ আলোচনা করেই তারা তালিকাটা তৈরি করছে। সো তালিকাটা এখনও আসলে বেসিক্যালি চূড়ান্ত না, যে তালিকাটা একটু রিভাইজ করে আমরা একটি যতরূপ সে এমপি মহোদয় সুপারিশ থাকবে, সেখানে ওই সুপারিশ সহ আমরা সেটা পাঠাবো। প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিয়েছে কৃষকদের বছরের সঞ্চয়, তবুও হাল ছাড়েননি তারা। মাটির মানুষেরা জানেন ভেঙে পড়লে চলবে না, আবারও বীজ বুনতে হবে নতুন আশায়। প্রতি বছরই তারা ঋণ নিয়ে এই ফসলগুলো আবাদ করেন, কিন্তু এই বিভিন্ন দুর্যোগ তাদের সহায় সম্বল সব কিছু কেড়ে নেয়। তাই তারা দাবি জানাচ্ছেন সুপরিকল্পিতভাবে এই হাওর অঞ্চল ঘিরে সরকার যেন উদ্যোগ নেয়, যাতে তাদের এই দুর্ভোগ লাঘব হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সুনামগঞ্জ। হবিগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে সবচেয়ে বড় গরু পুষ্পা, যার ওজন 1000 কেজির বেশি। দেখভালে প্রয়োজন হয় একাধিক লোক। খামারি মুক্তাকিন চৌধুরীর দাবি, সম্পূর্ণ হালাল ও প্রাকৃতিক খাবার দিয়ে লালন পালন করা হয়েছে পুষ্পাকে। হবিগঞ্জের সবচেয়ে বড় গরুর খামার আন্দিউরা পিওর অ্যান্ড অর্গানিক ডেয়ারি ফার্মে পুষ্পা ছাড়াও শতাধিক গরু রয়েছে। স্থানীয় খামারিরা বলছেন, ভারত থেকে গরু আমদানি বন্ধ রাখা গেলে লাভবান হবেন তারা। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। নাম তার পুষ্পা,
চলন বলনে অনেকটা রাজকীয় ভাব। তাই ভারতীয় মুভি পুষ্পা থেকে অনুপ্রাণিত হয়ে খামারের মালিক গরুটির নাম রেখেছে পুষ্পা। তবে পুষ্পার ওজন 1011 কেজি। এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে প্রয়োজন হয় 10 জন শ্রমিকের। সবুজ ঘাস আর দেশীয় দানাদার খাদ্যে বেড়ে উঠেছে পুষ্পা। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুগুলো মোটা তাজা করা হয়েছে। আমরা কোনো বাড়তি কোনো রাসায়নিক যুক্ত খাবার দিই না। 2019 সালে কয়েকটি গরু দিয়ে খামার শুরু করেন শৌখিন খামারি মুত্তাকিন চৌধুরী। বর্তমানে তার খামারে রয়েছে 100টি ষাঁড়। এবছর কোরবানির জন্য তার খামারে থাকা গরু দেখতেই প্রতিদিনই যাচ্ছেন ক্রেতারা। কোরবানির গরুগুলো ইনশাআল্লাহ এবার রেডি হয়েছে। আমরা প্রতিনিধি বাংলাদেশের যে রেট আছে ওই রেট অনুযায়ী আমরা বিক্রি করবো ইনশাআল্লাহ। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, ঈদুল আজহাকে সামনে রেখে জেলায় পশুর চাহিদা প্রায় 9000 হলেও প্রস্তুত রয়েছে 50,000 গবাদি পশু। বর্ডার এলাকা দিয়ে কোনো গরু আমাদের এই হবিগঞ্জে প্রবেশ করতে না পারে, এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। পাশাপাশি কুরবানি উপলক্ষে যে গবাদি পশু প্রস্তুত আছে আমাদের এই হবিগঞ্জের জন্য আশা করছি কোনো গবাদি পশু সংকট হবে না ইনশাআল্লাহ। হবিগঞ্জের মাধবপুরে এই খামারে আরও রয়েছে উন্নত জাতের 200টি গাভী। প্রতিদিন 500 লিটারের বেশি দুধ বিক্রি হয় এখানে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।